হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর আর মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সিলেবাস, সেই সিলেবাসের বিষয় থেকে আজ আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে আমি একটু বলেও দিচ্ছি, তোমাদের দেখবে সিলেবাসের মধ্যে রয়েছে শিবায়ন কাব্য। তো এই শিবায়ন কাব্য থেকে আজকে যে টপিক সেটা হচ্ছে শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি যে রামেশ্বরম চক্রবর্তী রয়েছে তার কবি প্রতিভা সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে। তবে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে নিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে নিচে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স ফি কি রাখা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টার কোর্স ফি রাখা হচ্ছে 599, ঠিক আছে। তো যারা যারা ভাবছে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, খুব তাড়াতাড়ি যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার টপিক হচ্ছে শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি যে রামেশ্বরম চক্রবর্তী তার কবি প্রতিভা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু সংক্ষিপ্ত আকারে। দেখো, প্রথমে চলে যাই, কি বলা হচ্ছে, শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি রামেশ্বরম চক্রবর্তী কাব্যের বিষয় বৈচিত্র্য রচনা নৈপুণ্য কৃতিত্ব আলোচনা করো। বলছে কি যে এটা কোশ্চেন, ঠিক আছে, এতটুকুন যে বললাম এটা ছিল তোমাদের কোশ্চেন, মানে তার যে কবি প্রতিভা সেটা সম্পর্কে আলোচনা। এখন উত্তরটা থেকে আমি আলোচনা করছি। দেখো, ত্রয়োদশ শতকে বাংলাদেশে তুর্কি আক্রমণের ফলে বাংলার সমাজ সাহিত্যে যে প্রতিরোধ গড়ে উঠেছিল তারই প্রভাব কিন্তু আমরা দেখবো কম নয়। এবং আত্মরক্ষার তাগিদ থেকে কি হয়েছিল, সেই সময় সমাজে যেমন উচ্চ বর্ণের হিন্দুর সঙ্গে নিম্ন বর্ণের হিন্দুর মিলন ঘটেছিল, তেমনই আমরা দেখবো সাহিত্যের ক্ষেত্রে উচ্চকোটি দেবতার সঙ্গে অনার্য আর নিম্নবর্গের দেবতার একটা সমন্বয় কিন্তু সাধিত হয়েছিল, ঠিক আছে। আমি তাও আরেকবার মার্ক করে বলে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু কোশ্চেন, ঠিক আছে, এতটুকু তোমাদের এটা কিন্তু কোশ্চেন, মানে যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো কি বলছে, আমরা দেখবো এই যে ত্রয়োদশ শতক যে আছে, এই সময় কি হয়েছিল, সমাজে যে তুর্কি আক্রমণ, এই তুর্কি আক্রমণের প্রভাব কিন্তু চলছিল, ঠিক আছে। তার পাশাপাশি আমরা দেখবো সেই সময় কি হয়েছিল, তখন উচ্চ বর্ণের সঙ্গে নিম্ন বর্ণের যে হিন্দুরা তাদের মধ্যে একটা মিলবন্ধন ঘটে, ঠিক তেমনই উচ্চ যারা যে যে দেবদেবীরা ছিল তাদের সঙ্গে নিম্ন যে দেবদেবী তাদের সঙ্গেও কিন্তু মিলবন্ধন ঘটে। তেমনই আমরা দেখবো বলা যায় এই কারণে উচ্চ বর্ণের দেবতা শিবও তেমন এসেছিল নিম্ন বর্ণের সমাজ সংস্কারে দরিদ্রদের দিয়ে, মানে যারা দারিদ্র ছিল নিম্ন বর্গের তাদের দিয়ে কিন্তু শিব এসেছিল। তাহলে সেই যে উচ্চর সঙ্গে নিম্নের একটা মিলন কিন্তু ঘটছে আমরা তা দেখতে পারবো। তাই বলা হচ্ছে পৌরাণিক শিবের লৈকিক শিব রূপে জন্মান্তর আর রূপান্তর ঘটলো বাংলার মাটিতে। মানে পৌরাণিক শিবের কথা আমরা শুনেছি, কাহিনীর কথা, তিনি স্বর্গে থাকেন। তারপর আমরা দেখবো লৈকিক শিব যে রয়েছে, মানে শিবের যে গৃহস্থ জীবন, সেই জীবন সম্পর্কে কিন্তু আলোচনা হয় শিবায়ন কাব্যের মধ্যে। তাই বলছে যে এই কারণে লৈকিক শিবকে পাওয়া গেল মনসা মঙ্গলের পাতায়, তার সঙ্গে চণ্ডী মঙ্গলের পাতায়, চৈতন্য ভাগবতে, এবং অবশেষে কেবলমাত্র শিবের মাহাত্ম্য প্রচারের জন্য রচিত হলো শিব মঙ্গল কাব্য, মানে শিবায়ন যে কাব্যকে আমরা বলতে পারি, ঠিক আছে। মানে যেখানে শিবের কথা আর কি, শিবের সম্পর্কে, শিবের গৃহস্থ জীবন যে রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা শুরু হলো শিবায়ন কাব্যের মধ্যে, ঠিক আছে। দেখো এরপর কি বলছে, কি বলা হচ্ছে, মঙ্গল কাব্যের বিভিন্ন লক্ষণ নিয়ে এই শিবায়ন কাব্য রচিত হলে অনেকে এই কাব্যকে মঙ্গল কাব্যের পর্যাভুক্ত করতে রাজি নন। এর আগের দিন ক্লাসে আমি পড়িয়েছিলাম যে শিবায়ন কাব্য বলতে কি বোঝো, বা এই শিবায়ন কাব্যকে কি আমরা মঙ্গল কাব্য বলতে পারি। সেখানে আমরা দেখবো অনেক সমালোচক যারা রয়েছে তারা অনেকেই এর মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত করেনি। আর শিবায়ন কাব্য বলতে শিব সম্পর্কে যে কাব্যের মধ্যে লেখা হয় সেটাকে বলে শিবায়ন কাব্য, মানে শিবের চরিত্র যে কাব্যের মধ্যে বর্ণনা করা রয়েছে, ঠিক আছে। তাই বলছে অনেকেই কিন্তু একে মঙ্গল কাব্যের ধারার অন্তর্ভুক্ত করতে রাজি হননি। এবং লৈকিক শিবকে নিয়ে অনেক কবি কাব্য রচনা করলেও কবি রামেশ্বরম চক্রবর্তী এই ধারায় আমরা দেখবো শ্রেষ্ঠ, মানে শিবায়ন কাব্যের ক্ষেত্রে একজন শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি রামেশ্বরম চক্রবর্তী, ঠিক আছে। দেখো তাই বলছে অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে কবি রামেশ্বরম তার শিবায়ন শিব সংকীর্তন কাব্যটি রচনা করেন। সময়টা কত বলেছে, অষ্টাদশ শতাব্দীর সময়। এবং কবির আত্মপরিচয় অংশ থেকে জানা যায় যে কবি হেমন্ত সিংহ নামে কোনো ভূস্বামীর দ্বারা
উৎপাদিত গ্রাম ছাড়া হন। তার সঙ্গে কি বলেছে, মেদিনীপুরের কর্ণগড়ের রাজা রাম সিংহের সভাকবি নিযুক্ত হন। মানে সেইখান থেকে তিনি গ্রাম ছাড়া হয়ে যে মেদিনীপুর যে রয়েছে কর্ণগড়ের, সেখানে তিনি সভাকবি হিসেবে কিন্তু নিযুক্ত হন সেই সভায়। তার সঙ্গে কি বলেছে, রাম সিংহের মৃত্যুর পর তার পুত্র শৈব উপাসক রাজা যশবন্তের ইচ্ছানুসারে শিব সংকীর্তন কাব্য কিন্তু তিনি রচনা করে। এবং কবির বর্ণনা এখানে আমরা পেয়ে যাবো। এখানে কয়েকটা লাইনে বলে দিয়েছে, তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে তিনি কখন এই শিবায়ন কাব্য লিখেছেন। তাও বলেছে যে রাজা রাম সিংহ মহাবীর তস্যসুত যশবন্ত সিংহ সর্বগুণযুত শ্রীযুক্ত অজি সিংহাসন তাতা তস্য পোষ্য রামেশ্বর তদাশ্রয়ে কবি রচিত শিব সংকীর্তন। খুব সুন্দরভাবে তিনি কখন শিব সংকীর্তনটা রচনা করেছেন সেই সম্পর্কে কয়েকটি কিন্তু লাইন দিয়ে তিনি তার আত্মপরিচয়ের মধ্যে বলে দিয়েছিলেন। ঠিক আছে, দেখো তাই বলছে কবি রামেশ্বরম মোট কটি 8টি পালায় রচিত 2টি অংশে বিভক্ত পৌরাণিক লৌকিক কাহিনী কিন্তু লিখেছেন। এই জায়গাটা ভালো করে দেখবে, তার কাব্য 8টি পালায় রচিত হয়েছে আর 2টি অংশে কিন্তু বিভক্ত, যে পৌরাণিক আর লৌকিক যে কাব্য রয়েছে 2টি অংশে কিন্তু বিভক্ত করা হয়েছে তার কাব্যকে। দেখো কি বলেছে, পৌরাণিক কাহিনীতে স্থান পেয়েছে সৃষ্টি কাহিনী, দেবতার উৎপত্তি আর হর পার্বতীর বিবাহ কাহিনী। মানে পৌরাণিক যেখানে হর পার্বতীর বিবাহ কাহিনী, এই সমস্ত পৌরাণিক ঘটনাগুলো। তার সঙ্গে আমরা দেখবো যে লৌকিক যে রয়েছে, লৌকিকে শিবের যে গৃহস্থ জীবন রয়েছে হর পার্বতী, সেই গৃহস্থ জীবনের চরিত্র কিন্তু ধরা পড়েছে, আমরা তা দেখতে পারো। যা বিভিন্ন মানে সাধারণ যে গৃহস্থ জীবন থাকে সেখানে যে মানে আর কি বিবাদ থাকে, ঝগড়া থাকে, মিল থাকে, ভালোবাসা থাকে, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করেছে। সেই লৌকিক মানে সাধারণ মানুষের যে সমস্ত সাধারণ ঘটনা, সেই ঘটনা কিন্তু এই শিবায়নের মধ্যে মানে 2টা ধারার মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকবো এই কাব্যের মধ্যে, মানে 2টা পার্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো আজকে ক্লাসের আলোচনা এখানেই থাকছে। ইনফরমেশন আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় আমার এতটুকুনি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।